সালটা ছিল নভেম্বর মাস 2018। জন অ্যালেন চাও নামে একজন আমেরিকান খ্রিস্টান মিশনারি সে ঠিক করে যে সে ভারতের নর্থ সেন্টিনেল আইল্যান্ডে আসবে। এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডে বসবাসকারী জনজাতিকে আমরা নর্থ সেন্টিনেলিস উপজাতি বলে জানি, আর এরাই হলো পৃথিবীর সর্বশেষ আনকন্ট্যাক্টেড উপজাতি। মুদ্রা কথায় বলতে গেলে পৃথিবী সম্বন্ধে এরা কিছুই জানে না। জন একজন খ্রিস্টান ছিল। সে নিজের ধর্মের প্রতি এতটাই প্রভাবিত হয়ে গিয়েছিল যে সে ঠিক করেছিল যে এই নর্থ সেন্টিনেলিসদের কাছে গিয়ে যীশুখ্রিস্টের বাণী পৌঁছে দেবে। তাই সে আন্দামান দ্বীপপুঞ্জের একটি মৎস্যজীবীকে 25,000 টাকার ঘুষ দেয় এবং তাকে কনভিন্স করায় যাতে সে তাকে এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডে গিয়ে ছেড়ে আসে। 14 নভেম্বর 2018 সাল এই রাতে তারা নর্থ সেন্টিনেল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। রাতের অন্ধকারে রওনা দেয় যাতে কোস্ট গার্ড তাদেরকে দেখে না ফেলে। জন তার নিজের সাথে এনেছিল তার গোপ্রো ক্যামেরা, আর তার সাথে ছিল একটি ফুটবল, একটি বাইবেল, একটি কায়াক আর কিছু শুকনো মাছ, যেগুলি উপহার হিসাবে সে নর্থ সেন্টিনেলিসদের দিতে চেয়েছিল। 15 নভেম্বর সকালবেলায় তারা দুজন যখন এই আইল্যান্ডের কাছে চলে যায়, তখন জন ওই মৎস্যজীবীকে বলে একটি দূরে অপেক্ষা করতে। সে তার নিচের কায়াক নিয়ে আইল্যান্ডের আরও কাছে চলে যায়। সে দেখতে পায় একটি ঘর, কিছু মহিলা। সে তার কায়াক থামিয়ে তাদের কাছে যেতে থাকে। তারপরেই দুজন সেন্টিনেলিস পুরুষ তার দিকে তীর আর ধনুক নিয়ে এগিয়ে আসে। তখন জন তাদের উদ্দেশ্যে বলে, মাই নেম ইজ জন, আই লাভ ইউ অ্যান্ড জিসাস লাভস ইউ। যীশুখ্রিস্ট আমাকে আদেশ দিয়েছে তোমাদের কাছে আসার জন্য। আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি, এই নাও। তখনই সেন্টিনেলিস পুরুষদের মধ্যে একজন বো অ্যান্ড অ্যারো নিয়ে তার দিকে ছুটে আসে। সে প্যানিক হয়ে যায়। জন কোনো রকমে তার কায়াক নিয়ে ওখান থেকে পালিয়ে আসে। সে দ্বিতীয়বার ঘণ্টাখানেক পর আবার চেষ্টা করে। সে এবারে ওই আইল্যান্ডের উত্তরস্বরের দিকে যায়। দূর থেকে 6 জন সেন্টিনেলিস লোককে জন দেখতে পায়, আর এরা জনকে দেখে চেঁচিয়ে কিছু বলছিল। আর এখনকার দিনে বন্ধুরা, এই সেন্টিনেলিস লোকদের ভাষা আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি। সুতরাং এটা স্বাভাবিক। জন এদের ভাষা কিছুই বুঝতে পারছিল না, তবুও তার মাথায় যেটা আসছিল সে বারবার সেটা বকবক করছিল, আর সেন্টিনেলিস লোকরা তার ভাষা শুনে হাসছিল। জন ধীরে ধীরে ওই আইল্যান্ডের কাছে পৌঁছে যায়, আর একটা সেফ ডিস্টেন্স বজায় রেখে সে তার কায়াক থেকে নেমে পড়ে। জন যে উপহারগুলো নিয়ে এসেছিল সেগুলো আস্তে আস্তে মাটিতে রাখতে থাকে। এইবারে তার সামনে ছিল একটি মহিলা আর একটা বাচ্চা, আর এদের কাছে তীর ধনুক ছিল। জন এই বাচ্চাটার আরও কাছে যায়, আর পিছন থেকে একজন সেন্টিনেলিস তার কায়াকটা তার পিছন থেকে সরিয়ে দেয়। জন বাইবেল থেকে ওই বাচ্চাটাকে কিছু বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণ পরেই ওই বাচ্চাটা তার বুক লক্ষ্য করে তীর চালিয়ে দেয়। কিন্তু সৌভাগ্যবশত জন এবারেও বেঁচে যায়। তার তীরটি গিয়ে লাগে ওই বাইবেলটির ওপরে, কিন্তু এইবারে তার পিছনে তার কায়াক ছিল না। সে কোনো রকমে সাঁতরে ওইখান থেকে পালিয়ে বাঁচে। কোনো রকমে সে তার মৎস্যজীবী বোটটা পর্যন্ত পৌঁছে যায় এবং রাতে ফিরে এসে সে তার বাবা মাকে একটি চিঠি লেখে, আর যীশুখ্রিস্টকে উদ্দেশ্য করে সে বলতে থাকে, লর্ড, ইজ দিস আইল্যান্ড সাতানস লাস্ট স্ট্রং হোল্ড হোয়ার নান হ্যাভ এভার হ্যাড এ চান্স টু হেয়ার ইয়োর নেম? এই আইল্যান্ডটা কি রাক্ষসের আইল্যান্ড, যেখানে যীশুখ্রিস্টের নাম আজ পর্যন্ত কেউ কখনো কোনো দিন শোনেনি? সে বলে, আই ডোন্ট ওয়ান্ট টু ডাই। আমার এখান থেকে চলে যাওয়া উচিত, আমি মরতে চাই না। এগুলি সব সে তার ডায়েরিতে লেখে। আর লর্ডকে নিয়ে যে তার অবসেশন, সেটা একটা পাগলামিতে পৌঁছে গিয়েছিল। তাই সে নিজেকে কনভিন্স করায় যে মরে গেলেও সে এখান থেকে যাবে না। যীশুখ্রিস্টের বাণী এই সেন্টিনেলিস লোকদের মধ্যে সে পৌঁছে দেবে। আর বাবা মাকে যে চিঠি লেখে, সেই চিঠিতে সে লেখে, আমার কথা শুনে আমাকে তোমরা পাগল ভাবতে পারো, কিন্তু যীশুখ্রিস্টের যে এই বাণী, এই নর্থ সেন্টিনেলিসদের মধ্যে আমি না পৌঁছে কিছুতেই এখান থেকে যাব না। তাতে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় তাও মৃত্যুবরণ করব, কিন্তু আমি এখান থেকে যাব না। আর আমার মৃত্যু হলে এই নর্থ সেন্টিনেলিস মানুষদেরকে তোমরা দায়ী করো না। এটা লিখে সে আবারও বোট নিয়ে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। আর এটাই ছিল তার শেষবারের মতো রওনা দেওয়া। মৎস্যজীবী যখন
ওই আইল্যান্ডের জনকে ছেড়ে আসে। তার কিছুক্ষণ পর মৎস্যজীবী দেখে যে সেন্টিনেলিস লোকেরা একটা লাশকে বালিতে কবর দিচ্ছে, আর কাপড় দেখে মৎস্যজীবী এটা বুঝে নেয় এই বডিটা হলো জন অ্যালেন চাওয়ের বডি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পশ্চিমে অবস্থিত এই দ্বীপটিকে নর্থ সেন্টিনেল আইল্যান্ড বলা হয়, কারণ নর্থ সেন্টিনেল আইল্যান্ডের দক্ষিণে আরেকটি সেন্টিনেল দ্বীপ আছে। এই ছোট্ট দ্বীপটি দক্ষিণে অবস্থিত, তাই এর নাম সাউথ সেন্টিনেল আইল্যান্ড। তুলনামূলক এই বড় দ্বীপটি উত্তরে অবস্থিত হওয়ার কারণে তাই এই দ্বীপটির নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মোট 572টি দ্বীপ আছে। তার মধ্যে 38টি দ্বীপে মানুষ বসবাস করে, আর মাত্র 12টি দ্বীপে ট্যুরিস্টরা যাতায়াত করতে পারে। এই পুরো দ্বীপগুলোকে 3টি জেলায় বিভক্ত করা আছে। উত্তর ও মধ্য আন্দামান মিলিয়ে একটি জেলা, দক্ষিণ আন্দামান একটি জেলা, আর নিকোবর একটি জেলা। রাজধানী শহর হলো পোর্ট ব্লেয়ার, যেটি দক্ষিণ আন্দামানে অবস্থিত। নর্থ সেন্টিনেল আইল্যান্ড পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 50 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। যদিও আমরা এটাকে বলি নর্থ সেন্টিনেল আইল্যান্ড, এটি কিন্তু উত্তরে অবস্থিত নয়। এই আইল্যান্ডের আয়তন 60 বর্গ কিলোমিটার, যেটি পুরো জঙ্গলে ভরা। হিসেব করলে দেখা যাবে আয়তনে এই নর্থ সেন্টিনেল আইল্যান্ড কলকাতা শহরের 3 গুণের 1 গুণ। এই আইল্যান্ডের জঙ্গল এতই ঘন, স্যাটেলাইটের মাধ্যমে আমরা বুঝতেই পারি না যে এই আইল্যান্ডের জঙ্গলের ভিতরে কি আছে। এই আইল্যান্ডের নাম আমরা দিয়েছি নর্থ সেন্টিনেল আইল্যান্ড, কিন্তু আমরা জানি না এই আইল্যান্ডে বসবাসকারী মানুষজনেরা এই আইল্যান্ডকে কি নামে ডাকে। আমরা জানি না কবে থেকে তারা এই আইল্যান্ডে বসবাস করছে। তারা আদিম যুগ থেকেই এই আইল্যান্ডে বসবাস করছে, না খ্রিস্ট জন্মের বহু পূর্বে আফ্রিকা থেকে মাইগ্রেট করে এই দ্বীপে এসেছে। নানান লোক নানান কথা বলে, আমি এই বিষয়ে যাচ্ছি না। আর কবে থেকে এরা নিজেদেরকে আইসোলেট করে রেখেছে এটাও আমরা জানি না। তবে যবে থেকে এই দ্বীপের খোঁজ মানুষেরা পেয়েছে, ঠিক তবে থেকে আমরা জানি তারা নিজেদেরকে আইসোলেট করে রেখেছে। এটাও হতে পারে বহু পূর্ব থেকেই ওরা নিজেদেরকে আইসোলেট করে রেখেছে। বহুবার এদের সাথে যোগাযোগ করার চেষ্টাতে আমরা এটা জানতে পেরেছি এরা জঙ্গল থেকে পশু শিকার করে, জঙ্গলের ফলমূল খায়, এরা ফিশিং করতে জানে, এরা বোট বানাতেও জানে, আর আমরা তো জানি এরা তীরধনুক ইউজ করে। জন অ্যালেন চাওয়ের বুক লক্ষ্য করে যে তীরটি মারা হয়েছিল, যেটি তার বাইবেলে লেগেছিল, সেই তীরের ফলকটা ছিল কিন্তু লোহার। এখন প্রশ্ন হচ্ছে এই আইসোলেট আইল্যান্ডে ওরা কিভাবে লোহার ব্যবহার করতে পারলো। এই বিষয়েও আমি আসছি, ভিডিও দেখতে থাকুন। আমি এই বিষয়েও বলবো ওরা লোহার ব্যবহার কিভাবে করছে। মানব সভ্যতা যখন চাষাবাদ শুরু করে তার বহু পূর্ব থেকে এরা নিজেদেরকে আইসোলেট করে রেখেছে। সুতরাং এটা স্বাভাবিক এরা চাষবাস জানে না। এরা হান্টার গ্যাদারার লাইফে বিশ্বাসী। চাষাবাদ যে কী জিনিস সেটা এরা এখনও পর্যন্ত জানে না। সুতরাং এটা বলা যেতেই পারে যে এরা প্রস্তর যুগের মানুষের মতো বসবাস করে। এরা পৃথিবীর সবথেকে বিচ্ছিন্ন উপজাতি এই জন্য কারণ এরা বিচ্ছিন্ন থাকতে চায়। যখনই এদের সাথে যোগাযোগ করার চেষ্টা হয়েছে তখনই এদের পক্ষ থেকে ভায়োলেন্সই দেখা গেছে। তবে এখানে একটি ব্যতিক্রম আছে। একটি বাঙালি মহিলা এদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল। এটা ছাড়া আর কারো কোনো অভিজ্ঞতা নেই এদের সাথে যোগাযোগ স্থাপন করার। হিস্টোরিক্যালি আমরা যদি দেখি, সবথেকে পুরনো রেকর্ড আছে আন্দামান সম্বন্ধে লিখিতভাবে, সম্ভবত 200 শতাব্দীর আশেপাশে একজন রোমান ম্যাথামেটিশিয়ান ক্লোডিয়াস টোলমি যখন আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে নিজের ডেসক্রিপশানে লিখেছিল আইল্যান্ড অফ ক্যানিভাল, এখানকার মানুষেরা মানুষ খেকো। তিনি যে ডেসক্রিপশান দিয়েছিলেন এই ডেসক্রিপশান আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের 572টি দ্বীপের কোন দ্বীপ সম্বন্ধে তিনি বলতে চেয়েছেন সেটি কিন্তু পরিষ্কার করে তিনি বলে যাননি। এরপরেও 673 খ্রিস্টাব্দে আইসিং নামে একজন চাইনিজ পর্যটক সুমাত্রার দিক থেকে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে ভ্রমণ করে যখন ফিরেছিলেন তখন তিনি তার ডেসক্রিপশানে বলেছিলেন যে এই আইল্যান্ডে মানুষ খেকোরা বসবাস করে। তার ডেসক্রিপশানে এটাও পরিষ্কার ছিল না অ্যাকচুয়ালি তিনি কোন আইল্যান্ডকে প্রেফার করছেন, কারণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মোট 572টি আইল্যান্ড ছিল। 900 খ্রিস্টাব্দে
আরবি পর্যটকরাও কিন্তু একই মতামত পোষণ করেছিল। 1100 খ্রিস্টাব্দে রাজা চলার সময়ে একটি মন্দির বানানো হয় এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোনো একটি দ্বীপে। আর একটি ইনস্ক্রিপশানে এটা লেখা থাকে যে এই আইল্যান্ডে ক্যানিবালরা বসবাস করে, এরা অশুদ্ধ। আর যেটা আগে বলেছিলাম, কোন দ্বীপটাকে স্পেশালি তারা প্রেফার করছে সেটা কিন্তু পরিষ্কার নয়। স্পেশালি যখন নর্থ সেন্টিনেল আইল্যান্ডের কথা বলা হচ্ছে, সর্বপ্রথম এর রেকর্ড মেনশন করা হয়েছে 1771 সালে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ এই দ্বীপটার পাশ দিয়ে যাচ্ছিল, তখন এই জাহাজের সার্ভেয়াররা এই দ্বীপটার জঙ্গল থেকে আলো আসতে দেখে। এরপরে এর রেকর্ড পাওয়া যায় 1867 সালে, যখন একটা ইন্ডিয়ান মার্চেন্ট শিপ 100টা প্যাসেঞ্জার নিয়ে এই আইল্যান্ডের পাশ দিয়ে যাচ্ছিল, তখন এই আইল্যান্ডের সরে এই জাহাজের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টে যারা সার্ভাইভার ছিল তাদেরকে অ্যাটাক করা হয় নর্থ সেন্টিনেলিস্টদের দ্বারা। সৌভাগ্যবশত তারা ফিরে আসতে পারে ব্রিটিশ ইন্ডিয়ান নেভির সাহায্যে। পৃথিবীর দৃষ্টিগোচরে আসা এটাই ছিল প্রথম কেস যখন নর্থ সেন্টিনেলি আইল্যান্ডের মানুষেরা বাইরের মানুষকে অ্যাটাক করছে তাদের দ্বীপকে সুরক্ষা করার জন্য। এরপরে 1880 সালে মরিস ভিডাল পোর্টম্যান নামে একজন ব্রিটিশ অফিসার, তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এই দ্বীপের মানুষদের সভ্য বানাবেন, তাদেরকে সিভিলাইজড করবেন। তাই তিনি এই দ্বীপের মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। এর আগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বাকি ট্রাইবদের সাথে যোগাযোগ করেছিলেন। এরপর তিনি অন্যান্য আন্দামান ট্রাইবের মানুষদের সঙ্গে নিয়ে তিনি এই দ্বীপে আসেন। অন্যান্য ট্রাইবদের সঙ্গে নেওয়ার কারণ ছিল যদি এরা এদের সাথে কমিউনিকেট করতে পারে বা এদের ভাষা বুঝতে পারে, কিন্তু এটা হয়নি। নর্থ সেন্টিনেলি আইল্যান্ডে বসবাসকারী মানুষদের যে ভাষা আর আন্দামানের অন্যান্য দ্বীপে বসবাসকারী মানুষদের যে ভাষা, সেটা ছিল সম্পূর্ণ আলাদা। পোর্টম্যান তখন এটা বুঝতে পারেন যে এদের সাথে কথা বলার তো দূরের কথা, এদের সাথে কোনো কমিউনিকেশনই হবে না। পোর্টম্যান তার সফরে একটি বৃদ্ধ দম্পতি এবং 4টি বাচ্চাকে দেখতে পান। তিনি সিদ্ধান্ত নেন তিনি এদেরকে কিডন্যাপ করে পোর্ট ব্লেয়ারে নিয়ে যাবেন, যদি কিছু কমিউনিকেশন করা যায়। কমিউনিকেশন তো দূরের কথা, বাহ্যিক দুনিয়ার যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে তারা সারভাইভ করতে পারল না। বৃদ্ধ দুটি কিছুদিনের মধ্যেই মারা গেলেন। পোর্টম্যান ওই 4টে বাচ্চাকে নর্থ সেন্টিনেলি আইল্যান্ডে ছেড়ে এলেন। এখানে একটা কথা বলে রাখা উচিত, আদিম যুগের মানুষের যে বডির ইমিউনিটি, তাদের ইমিউনিটি আর আমাদের মডার্ন যুগের মানুষের যে ইমিউনিটি, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাদের পরিবেশে আমরা সারভাইভ করতে পারলেও ওরা আমাদের পরিবেশে মোটেই সারভাইভ করতে পারে না। ছোট্ট কথায় বলতে গেলে আমাদের শরীরে যে রোগের বাসা বাঁধে বিভিন্ন কারণে, খাদ্যাভ্যাস বলুন, আমাদের পারিপার্শ্বিক বাতাস বলুন, সেই সব কারণে আমাদের শরীরে বিভিন্ন রোগের বাসা বাঁধে। আর এই রোগকে প্রতিরোধ করে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার, যার কারণে আমরা আমাদের পরিবেশে বেঁচে থাকতে পারি। কিন্তু আদিম যুগের মানুষেরা এই রোগ সম্বন্ধে অজানা। শুধু তারা নয়, তাদের শরীরও জানে না এই রোগকে কিভাবে প্রতিরোধ করা যেতে পারে। যেহেতু তারা পৃথিবী থেকে অনেক দিন ধরে কাট অফ ছিল, সুতরাং তাদের শরীরের ইমিউনিটি পাওয়ার নেই যে আমাদের পরিবেশে এসে সারভাইভ করে। যদিও আমরা তাদের পরিবেশে গিয়ে সারভাইভ করতে পারি, কিন্তু তারা আমাদের পরিবেশে এসে সারভাইভ করতে পারবে না। এখানে এটা প্রমাণ হলো যে ওদের শরীরের থেকে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি। যে 4টে বাচ্চাকে পোর্টম্যান তাদের দ্বীপে ছেড়ে দিয়ে এসেছিল, নিশ্চয়ই তারা কিছু জীবাণু নিয়ে ওই দ্বীপে গেছে, এটা হতেই পারে। আর সেই জীবাণু সেই মানুষদের কাছে সম্পূর্ণ অজানা। এটা মনে রাখবেন বন্ধুরা, পোর্টম্যান যে ভুল কাজটা করেছিলেন সেটার কারণে হয়তো ওরা আরও ভায়োলেন্স হয়ে গেছিল। আমি বলছি না এটাই একমাত্র কারণ, এর আগেও তারা ভায়োলেন্ট হয়েছে, কিন্তু এই যে ঘটনাটা পোর্টম্যান ঘটিয়েছিল সেটা কিন্তু বাহ্যিক দুনিয়া সম্বন্ধে ওদের একটা নেতিবাচক প্রভাব ফেলেছে। স্বাধীনতা পাওয়ার পরে ভারত অনেকবার ওদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে। কেন তারা এত ভায়োলেন্স দেখায়? কেন তারা এত আইসোলেট থাকতে চায়? 1967 সালে
অফিসিয়াল অ্যানথ্রোপোলজিস্ট ত্রিলোকনাথ পণ্ডিত সর্বপ্রথম অফিসিয়ালিভাবে এই আইল্যান্ডে ভিজিট করে। ত্রিলোকনাথ পণ্ডিত 20 জন মেম্বারের একটা টিম নিয়ে যায় এই আইল্যান্ডে। এই টিমে ছিল সায়েন্টিস্ট, আর্ম ফোর্সেসের সদস্য, আনআর্ম নেভি পার্সোনাল আর গভর্নর। নর্থ সেন্টিনেল আইল্যান্ডে পৌঁছে এরা কিছু ফুটপ্রিন্ট ফলো করে, যেটা 1 কিলোমিটার পর্যন্ত গিয়েছিল, কিন্তু তারা কাউকেই দেখতে পায় না। তাই তারা ফিরে আসে আর রেখে আসে কিছু উপহার, যেমন নারকেল, মাটির হাঁড়ি, মাটির প্যান, হাতুড়ি জাতীয় কিছু জিনিস। 1970 সালে আরেকটা রিসার্চ টিম যায়, যারা একটা স্টোন ট্যাবলেট সেট আপ করে, যাতে এটা ঘোষণা করা হয় যে নর্থ সেন্টিনেল আইল্যান্ড ভারতের ইউনিয়ন টেরিটরির একটা অংশ। 1974 সালে একটা ইন্ডিয়ান ফিল্ম ক্রিউ এই আইল্যান্ডের কাছে পৌঁছায়, যারা আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করছিল। এই ফিল্ম ক্রুর সাথে ছিল তিলকনাথ পণ্ডিত আর কিছু আর্ম ফোর্সেস। তারা আবারও কিছু উপহার নিয়ে যায়, যেমন নারকেল, একটি জীবন্ত শুয়ার ওই দ্বীপের তীরের ওপরে রেখে আসে এবং তীর থেকে একটু দূরে সরে আসে এবং দূর থেকে দেখে লোকাল লোকেরা এগুলি দেখে কীরকম রিয়াক্ট করে। কিছুক্ষণ পর কিছু সেন্টিনেলিস্ট লোক বেরিয়ে আসে এবং তীর ধনুক নিয়ে ওই টিমটার ওপরই হামলা করতে থাকে। এক্ষেত্রে একটি তীর এসে লাগে ডকুমেন্টারি ফিল্মের যে ডাইরেক্টর ছিলেন প্রেম বৈদ্য তার থায়ে। যে জীবন্ত শুয়োরটা তাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসা হয়েছিল, সেই শুয়োরটাকে তারা তীর দিয়ে মেরে দেয় আর ওইখানেই বালিতে তারা ওকে কবর দিতে থাকে। এটাই সর্বপ্রথম ছিল যে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের মানুষদের সর্বপ্রথম ক্যামেরার মধ্যে বন্দি করা হয়। এরপরে 1980-90 সালে বহুবার ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় তিলকনাথ পণ্ডিতের দ্বারা, কিন্তু প্রত্যেকবার ওদের তরফ থেকে ভায়োলেন্সই দেখা যায়। প্রত্যেকবারই তিলকনাথ পণ্ডিত ছোট ছোট টিম নিয়ে ওখানে যেতেন। যতবারই ওদের কাছে যাওয়া হয়েছে উপহার নিয়ে, যেমন জীবন্ত শুয়োর, তারা আগেরবারের মতো সেই শুয়োরটিকে মেরে কবর দিয়ে দিয়েছে। একবার তো একটা পুতুল নিয়ে যাওয়া হয়েছিল আর পুতুলটাকে তীর দিয়ে তারা মেরেছে এবং পুতুলটাকেও কবর দিয়ে দিয়েছে। 1981 সালে আবার একটা ঘটনা ঘটে। একটা মার্চেন্ট শিপ প্রাইমরোস নামে ওই তীরের পাশ দিয়ে যাচ্ছিল, দুর্ঘটনার কবলে পড়ে আর ওই শিপটি ওই আইল্যান্ডের পাশে আটকে যায়। ওই শিপটি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাচ্ছিল, ঝড়ের জন্য তারা দুর্ঘটনায় পড়ে আর এই শিপটি এই দ্বীপটির উত্তর তীরে আটকে যায়। কিছুক্ষণ পর ওই সেন্টিনারিস লোকরা আবারও আসে আর ওই শিপটির যাত্রীদের ওপর হামলা করতে থাকে তীর ধনুক নিয়ে। ওয়েদার কন্ডিশন খারাপ হওয়ার কারণে সেন্টিনালিস্টদের তীর আটকে যায় আর কোনো যাত্রীর কোনো ক্ষতি হয় না, কাউকেই হিট করতে পারেনি তারা। শিপ থেকে এরা ডিস্ট্রেস কল দেয় আর 1 সপ্তাহ ধরে এরা জাহাজেই আটকে থাকে। 1 সপ্তাহ পর এদেরকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয় হেলিকপ্টারের মাধ্যমে। এই ঘটনা নর্থ সেন্টিনেল আইল্যান্ডে বসবাসকারী মানুষদের কাছে একটা লৌহ বিপ্লব তৈরি করে। যাত্রীদের উদ্ধার করা গেলেও জাহাজটাকে উদ্ধার করা যায়নি। আমরা যদি গুগল সার্চে দেখি, আমরা দেখতে পাবো নর্থ সেন্টিনেল আইল্যান্ডের উত্তর তীরে এই জাহাজটা এখনও বর্তমান। এই ভিডিওর আগে আমি বলেছিলাম এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডের মানুষেরা কিভাবে তাদের তীরে লোহার ব্যবহার করা শিখল। এই লোহা তারা এই জাহাজ থেকেই পেয়েছে আর তাদের তীরে এই লোহারই ব্যবহার করে। তাই জন্যই আমি বললাম এই ঘটনাটা এদের কাছে একটা লৌহ বিপ্লব। এরপরে 1991 সালে একটা বড় ঘটনা ঘটে, যেটা একটা ব্যতিক্রম। আমি ভিডিওর আগে উল্লেখ করেছিলাম একটা বঙ্গ নারী কিভাবে তাদের সাথে যোগাযোগ করেছিল, আর বঙ্গ নারীর এই যোগাযোগটা ছিল কিন্তু বন্ধুত্বসুলভ। ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্ট মধুমালা চট্টোপাধ্যায়, তিনি তার একটা ছোট্ট টিম নিয়ে কিছু উপহার নিয়ে বিনা হাতিয়ারে এই দ্বীপের মানুষজনদের কাছে পৌঁছায়। যে উপহারগুলো মধুমালা চট্টোপাধ্যায় নিয়ে গিয়েছিলেন, সেই উপহারগুলো কিন্তু সাদরে গ্রহণ করেছিলেন এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডের মানুষেরা। কিছু মুহূর্তের জন্য হলেও এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডের মানুষদের সাথে মধুমালা চট্টোপাধ্যায় তার একটা অমূল্য সময় কাটিয়েছেন। বহু লোকের মতে আগে যতবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল সেগুলো কেবলমাত্র পুরুষদের দ্বারা, কিন্তু এবারে যোগাযোগ করা হয়েছে একজন মহিলার দ্বারা।
তাই নর্থ সেন্টিনেল আইল্যান্ডের মানুষেরা বন্ধুত্বসুলভ আচরণ করেছে। কিন্তু এই থিওরিতে আমি একমত নই। কেন বললাম ডিটেলসে যাব না, তবে আমি আমার একটা মতামত দিই। ভালোবাসা নিঃশর্ত, ভালোবাসায় কোনো শর্ত থাকে না। পুরুষ হোক কিংবা মহিলা, ভালোবাসা কিন্তু শুধুমাত্র প্রেমিক প্রেমিকার মধ্যে আবদ্ধ নয়। ভালোবাসা যার কারোর সাথে হতে পারে। আমি ভুল হতে পারি দাদা, আমাকে এখানে মাফ করবেন। এবার প্রসঙ্গে ফেরা যাক। এই ঘটনার পরে আবার একটা শকিং ঘটনা ঘটে। মধুমালা চট্টোপাধ্যায় তিনি তার টিম নিয়ে যখন এই আইল্যান্ডে আবারও আসেন, তখন একটি সেন্টিনালি পুরুষ তীর ধনুক নিয়ে তৈরি হয়ে থাকে। যে কোনো মুহূর্তে সে তীর চালিয়ে দিতে পারে। পাশে থাকা একটা মহিলা তাকে নিরস্ত করে এবং কিছু বলে। তারপর সে নিজেই তার তীর ধনুক ওই বালির মধ্যে পুঁতে দেয়। এইসব হতে দেখে মধুমালা চট্টোপাধ্যায়ের সঙ্গে আসা তার টিমের মেম্বাররা নৌকা থেকে নিচে নামে এবং গিফটগুলো দিতে থাকে। আর তারা বন্ধুত্বসুলভভাবে ওই সব গিফটগুলো গ্রহণ করে। এটাও প্রথমবার ঘটে যে এতজন মানুষ এই আইল্যান্ডের মধ্যে অবস্থান করছে, কিন্তু নর্থ সেন্টিনেল আইল্যান্ডের মানুষেরা তাদের ওপর হামলা করে না। এর ঠিক 1 মাস পর মধুমালা চট্টোপাধ্যায় এবং ত্রিলোকনাথ পণ্ডিত তাঁরা তাদের টিম নিয়ে ওই আইল্যান্ডে যান এবং নৌকা থেকে নামেন এবং তাদের উপহারগুলো দিতে থাকেন। আর দেখা যায় ওই নর্থ সেন্টিনেল আইল্যান্ডের মানুষেরা তাদের উপহারগুলো বন্ধুত্বসুলভভাবে গ্রহণ করছে। এটাই ছিল সর্বশেষ বন্ধুত্বসুলভ আচরণ ওই নর্থ সেন্টিনেল আইল্যান্ডের মানুষের পক্ষ থেকে। এরপর যতবারই ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তাদের পক্ষ থেকে ভায়োলেন্সই দেখা গেছে। আমরা এটা জানি না যে এরা ছোট একটা টাইম পিরিয়ডের জন্য কেন বন্ধুত্বসুলভ ব্যবহার করলো, তারপরে কেনই বা ভায়োলেন্স হয়ে গেল। এই ভায়োলেন্সের ফলে এটা হলো যে 1997 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই দ্বীপকে একটি ব্যান্ড দ্বীপ বলে ঘোষণা করলো এবং সরকারিভাবে ওই আইল্যান্ডে মানুষের যাওয়া নিষেধ করা হয়। যেহেতু ওরা বারবার হিংস্র হচ্ছিল, তাই সরকার এটা ধরে নিয়েছিল যে কোনো পয়েন্ট নেই ওদের সাথে কমিউনিকেট করার, যেহেতু ওরা নিজেরাই আমাদের সাথে কমিউনিকেট করতে চায় না। সরকার এই পলিসিতে চলছিল ওদের ওপর নজরদারি থাকবে, কিন্তু হাত ওদের থেকে দূরে থাকবে। যদি তাদের কোনো দরকার হয় সাহায্যের, ভারতীয় সরকার অবশ্যই সাহায্য করবে, কিন্তু হাত তাদের থেকে দূরে রাখবে। এরপর 2004 সালে ভারত মহাসাগরে ভয়ঙ্কর সুনামি আসে। ভারতীয় কোস্টগার্ডের অফিসিয়ালরা হেলিকপ্টার নিয়ে এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডের ওপরে মনিটরিং করছিল কোথাও কোনো কিছু ক্ষতি হয়েছে কি না এটা দেখার জন্য। কিন্তু নর্থ সেন্টিনেলিস্টরা এই হেলিকপ্টারটা দেখে এই হেলিকপ্টারটার ওপরেই তীরধনুক ছুটতে চালু করে দেয়। তখন অফিসিয়ালরা বুঝে যায় যে এরা তীর দিয়ে হামলা করছে, মানে নিশ্চয়ই এরা ভালো আছে। আর ওদেরকে দেখেও ভালোই মনে হচ্ছিল। সুনামির কারণে এই দ্বীপটা 1.5 মিটার পর্যন্ত উপর দিকে উঠে গিয়েছিল। আর এদের মানুষদের দেখে মনে হচ্ছিল যে এরা সম্পূর্ণ স্বাস্থ্যবান এবং ঠিক আছে। 2006 সালে 2জন মৎস্যজীবী দুর্ঘটনার কবলে পড়ে ওই দ্বীপের কাছে পৌঁছে যায়, আর নর্থ সেন্টিনেলিস্টরা তাদের ওপর হামলা করে তাদেরকে মেরে দেয়। তখন ভারতীয় সরকার এটা ডিসাইড করে যে এই দ্বীপের একটা 5 কিলোমিটারের রেডিয়াস থাকবে। এই 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না, আর যদি কেউ প্রবেশ করে এটা একটা অবৈধ গতিবিধি হিসাবে ধরা হবে। সবথেকে লেটেস্ট ঘটনা বলতে গেলে জন অ্যালেন চাও অবৈধভাবে এই দ্বীপে 2018 সালে প্রবেশ করে নভেম্বর মাসে, যেটা আমি আমার ভিডিওর প্রথমেই বলেছি। ভারতীয় সরকার দ্বারা বেঁধে দেওয়া বিপদসীমা সেটা লঙ্ঘন করেছিল এই জন অ্যালেন চাও, এবং একটা পাগলের মতো সে এই দ্বীপে এসে পৌঁছেছিল। এখন প্রশ্ন হলো, আমরা কি জানি এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডে বসবাসকারী মানুষদের সম্বন্ধে? জনের ডায়েরি থেকে আমরা জানতে পারি যে এদের উচ্চতা 5 ফুট 3 থেকে 5 ফুট 5-এর বেশি নয়। তারা তাদের মুখে একটা হলুদ পদার্থ লাগায়, সেটা সম্ভবত টারমারিকও হতে পারে। এছাড়া এরা কাপড় পরে না, কিন্তু এরা তাদের কোমর, গলায় এবং মাথায় একটা ফাইবারের স্টিং পরে। পুরুষরা যে স্টিংগুলো পরে তার তুলনামূলকভাবে মহিলারা তার থেকে একটু পাতলা স্টিংস পরে। ভিডিও দেখে আমরা যেটা জানতে পারি,
এদের চুলগুলো ছোট, এদের গায়ের রং কুচকুচে কালো, সুগঠিত মাসাল। স্থূলতা বা মেদবহুলতার আমরা কোনো লক্ষণ এদের মধ্যে দেখতে পাইনি। বেশিরভাগ পুরুষদের হাতেই আমরা দেখতে পাই তীর ধনুক। এবং আগেই বলেছি এরা নৌকা বানাতে জানে। এরা সরু নৌকা বানায় কাঠ দিয়ে। এই নৌকাগুলো এতই সরু যে 2 ফুটের বেশি জায়গা থাকে না। অবাক করার ব্যাপার হলো এরা তাদের পারিপার্শ্বিক মানুষদের নিয়ে কোনো উৎসাহ দেখায় না। সাধারণত মানুষের মধ্যে একটা কোয়ালিটি থাকে, অ্যাটলিস্ট কিছু মানুষের মধ্যে, তারা তাদের সারাউন্ডিংকে এক্সপ্লোর করতে চায়, কিন্তু এক্ষেত্রে সেন্টিনেলিস্টরা একদমই কিউরিয়াস নয়। নর্থ সেন্টিনেল আইল্যান্ডের সবথেকে কাছাকাছি একটা আইল্যান্ড আছে যার দূরত্ব নর্থ সেন্টিনেল আইল্যান্ডের থেকে 36 কিলোমিটার, কিন্তু তারা কোনো দিন চেষ্টাও করেনি যে সেখানে যাওয়ার, সেখানের মানুষের সাথে কথা বলার। খাবার দাবার সম্বন্ধে কথা বললে আমি আগেই উল্লেখ করেছি এরা ফিশিং করে, জঙ্গলের পশু শিকার করে, জঙ্গলের ফলমূল খায়। ছাড়াও এরা কচ্ছপের ডিম অন্বেষণ করা এবং জঙ্গলের মধু অন্বেষণ করাও শিখেছে। ভাষা সম্বন্ধে বলতে গেলে এদের ভাষা সম্পূর্ণ আলাদা, পৃথিবীর অন্যান্য ভাষা থেকে তো আলাদা বটেই, এমনকি আন্দামান নিকোবরে বসবাসকারী জনজাতির ভাষার সাথেও এদের ভাষা মেলে না। ত্রিলোকনাথ পণ্ডিত আন্দামান নিকোবরে বসবাসকারী অঙ্গে উপজাতির কিছু লোককে এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডে নিয়ে এসেছিলেন। যখন ত্রিলোকনাথ পণ্ডিত ওই অঙ্গে সম্প্রদায়ের মানুষদের সাথে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের মানুষদের যোগাযোগ স্থাপনের চেষ্টা করে, তখন নর্থ সেন্টিনেল আইল্যান্ডের মানুষেরা আরও বেশি রেগে যায়। জনের ডায়েরি থেকে আমরা এটা বুঝতে পারি এরা এদের ভাষাতে হাই পিচ শব্দের ব্যবহার বেশি করে, যেমন বা, পা, লা, সা। বাসস্থানের কথা বলতে গেলে এরা 2 ধরনের কুঁড়ে ঘরে বসবাস করে, একটা বড় কুঁড়ে ঘর, একটা ছোট কুঁড়ে ঘর। বড় কুঁড়ে ঘরে অনেকগুলি পরিবার একসাথে থাকতে পারে, আর ছোট কুঁড়ে ঘরে একটি ছোট পরিবার থাকতে পারে। জন অ্যালেন চাওয়ের মতে এই আইল্যান্ডে মোট 250টা মানুষজন বসবাস করে। ইন্ডিয়ান গভর্নমেন্টের তথ্য অনুযায়ী এই আইল্যান্ডে 50 থেকে 500 জন মানুষ বসবাস করে। প্রকৃতপক্ষে যে কতজন বসবাস করে এটি কাউন্ট করা সম্ভবপর হয়নি। নর্থ সেন্টিনেল আইল্যান্ডের মানুষরা কেউ যদি মারা যায়, দেখা গেছে সমুদ্রের তীরে তাদেরকে কবর দিতে। তাহলে এটা বলা যেতেই পারে ওরা শেষকৃত্য হিসাবে লাশকে কবর দেয়। তবে ঐতিহাসিকরা তারা তাদের ডেসক্রিপশানে যে কথাটি লিখেছে যে এই আইল্যান্ডের মানুষরা ক্যানিভাল, এটা কিন্তু সত্য নয়। আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি যে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের মানুষরা বাইরের মানুষদেরকে মেরে খেয়ে ফেলেছে। আর যদি তারা নিজেদের মানুষদেরকেই খেত, তাহলে ওই দ্বীপে 2-1টি মানুষ ছাড়া কেউ আর অবশিষ্ট থাকতো না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এটা কখনোই বলতে পারি না যে ওই আইল্যান্ডের মানুষেরা ক্যানিভাল অর্থাৎ মানুষ খেকো ছিল। এখান থেকে একটা দারুণ জিনিস আমরা উপলব্ধি করতে পারি যে যখনই ছোট ছোট কোনো টিম নিয়ে ওই আইল্যান্ডে যাওয়া হতো তখন কিন্তু তারা হামলা করতো, আর যখনই কোনো বড় টিম নিয়ে যাওয়া হতো তখন কিন্তু তারা হামলা করতো না, তারা লুকিয়ে থাকতো। এখান থেকে এটা বোঝা যায় নিজেদেরকে বাঁচিয়ে রেখে কীভাবে হামলা করতে হবে সেই সেন্সটা তাদের আছে। অনেক এক্সপেডিশন থেকে এটা দেখা গেছে কিছু গর্ভবতী মহিলা এবং কিছু বাচ্চা। তার মানে এটা প্রমাণিত হয় যে তারা তাদের পপুলেশনকে সাস্টেন করতে জানে। সেন্টিনেলিস্টরা এই ছোট্ট দ্বীপে সাস্টেনালি বাঁচতে জানে। তারা জঙ্গল কাটেনি, নেচারের সাথে বন্ধুত্ব সুলভভাবে বসবাস করছে। তারা কিন্তু ওভার পপুলেশনও হয়ে যায়নি। আজকের দিনে এটা দেখা যায় যে যেখানে যেখানে হিউম্যানরা বসবাস করে সেখানে বেশিরভাগ জায়গায় ওভার পপুলেট হয়ে যায়। এখানে এটা প্রমাণিত যে পরিবেশের সাথে ভারসাম্য বজায় রেখেই তারা তাদের জীবনযাপন করছে। বর্তমান যুগে 2 ধরনের মানুষের মতামত আমি এখানে পোষণ করছি। এক ধরনের মানুষ এটা ভাবে আমরা যেসব জিনিসগুলো আবিষ্কার করেছি সেই জিনিসগুলোর লাভ এই নর্থ সেন্টিনেলিস্টরাও যেন পায়। বাইরে যেসব টেকনোলজিগুলো আমরা ইনভেন্ট করেছি সেই সব টেকনোলজির সাথে এরা যেন পরিচিত হয়, যাতে তাদেরকে বাইরের জগৎ দেখানো যায়। তার জন্য তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা এখনও চালিয়ে যাওয়া। এক ধরনের মানুষ এটা মতামত রাখে যে আত্মরক্ষার জন্য ওরা আমাদের ওপর হামলা করতে পারে ঠিকই, কিন্তু ওরা তো আমাদের কিছু ক্ষতি করছে না, তাই আমাদের উচিত ওদেরকে ওদের মতো ছেড়ে দেওয়া। ওরা যেমনভাবে বাঁচতে চায় ঠিক তেমনভাবেই আমাদের ওদেরকে বাঁচতে দেওয়া। ওরা ওদের ওখানে খুব খুশিতে বাস করছে,
আর আমাদের এদের জীবনে কোনো ইন্টারফেয়ার করার দরকার নেই। এখানে আপনার কি মত? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত দিন। আর আমার মত জিজ্ঞাসা করলে আমি সেই সব মানুষের সাথে একমত যেসব মানুষরা ওদেরকে ওদের মতো থাকতে দিতে চায়। আমি আমার মতামতের সপক্ষে কিছু যুক্তি দিতে চাই, যার একটা বড় কারণ হলো আমি আগেই উল্লেখ করেছি যে এই সব মানুষের মধ্যে সেই ইমিউনিটি নেই যেই ইমিউনিটি আমাদের মধ্যে আছে। আমাদের সংস্পর্শে এলে এদের একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। খুব হাই চান্স আছে হয়তো তারা আমাদের সাথে সারভাইভ করতে পারবে না। আর একটা বড় কারণ হলো আরও আন্দামান উপজাতির সাথে আমরা সংস্পর্শে এসেছি, আমরা ওদের সাথে যোগাযোগ করেছি আর ওরাও বন্ধুত্বসুলভভাবে আমাদের সাথে যোগাযোগ করে, কিন্তু তার ফলাফল সবসময় ভালো হয়নি বন্ধুরা। উদাহরণস্বরূপ জারোয়া সম্প্রদায়। এই জারোয়া সম্প্রদায়ের ওপর সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের একটি গল্প আছে, যেটি কিছুদিন আগে সানডে সাসপেন্সে পাঠ করা হয়েছে। কিন্তু এটা গল্প বন্ধুরা, গল্প ছাড়া অন্য কিছু না। এই জারোয়া সম্প্রদায় নর্থ সেন্টিনেলিস্টদের মতোই আইসোলেট ছিল বহুদিন ধরে, কিন্তু 1970 সালে ভারত সরকার এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে আর এরাও বন্ধুত্ব সুলভভাবে আমাদের সাথে যোগাযোগ করে। এই আধুনিক যুগের মানুষের সাথে ওরা ফিট হওয়ার চেষ্টা করেছে, কিছু লোক ফিট হয়েছে কিন্তু সবাই ফিট হতে পারেনি। এখনকার আধুনিক যুগের যে খাবার, এই আধুনিক যুগের খাবার এই সম্প্রদায়ের মানুষেরা ডাইজেস্টই করতে পারে না। কিছু মানুষ হয়তো ডাইজেস্ট করলেও বেশিরভাগ মানুষেরা অসুস্থ হয়ে পড়েছে, না হলে মোটা হয়ে গেছে। অ্যালকোহল জাতীয় খাবারের সাথে পরিচয় করানোর পরে এরা কিন্তু এই অ্যালকোহলের সাথে এডিক্টেড হয়ে যায়। এর আগে তারা শিকার করে খেত, এখন সমস্ত খাবার হাতের কাছে পাওয়ার পরে এরা কিন্তু অলস হয়ে যায়। কোন খাবারটা ভালো, কোন খাবারটা মন্দ, কোন খাবারটা বেশি খেলে শরীরের ক্ষতি হবে, এই সম্বন্ধে এরা কিছুই জানে না। এদের ঐতিহ্য, এদের ভাষা, এদের কালচার, এদের জীবন ধারণের পদ্ধতি বছর বছর ধরে ট্র্যাডিশনালভাবে চলে আসছে। এই সব কিছু এরা লুজ আউট করে যাচ্ছে মডার্ন সোসাইটির সঙ্গে যোগাযোগ স্থাপনের পরে। বাকি আন্দামান ট্রাইবদের সাথে এই একই ঘটনা ঘটছে। কিন্তু 1800 খ্রিস্টাব্দে যখন ব্রিটিশরা এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এসেছিল, তখন এই দ্বীপপুঞ্জে ছিল 5000 উপজাতি। তাদেরকে কলোনাইজ করার চেষ্টার পর এখনকার দিনে এরা মাত্র 42টি উপজাতি অবশিষ্ট রয়েছে। এদেরকে মডার্নাইজ করার চক্করে এদের অস্তিত্বই কিন্তু প্রশ্নের মুখে চলে গেছে বন্ধুরা। আমাদের উচিত গ্রেট আন্দামান ট্রাইবদের সম্মান জানিয়ে, তাদের ঐতিহ্যকে সম্মান জানিয়ে তাদেরকে তাদের মতো বাঁচতে দেওয়া, তাদেরকে তাদের মতো থাকতে দেওয়া। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ।